কি অবস্থা, কেমন আছো? আজকে আমরা দেখব হচ্ছে তাপগতিবিদ্যার যে অধ্যায়টা আমাদের চলতেছে ওটার লেকচার 3, ঠিক আছে? তো এই লেকচারে হচ্ছে আমরা যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা পড়ছি ওটার কি ছিল, তাপগতীয় প্রক্রিয়া ছিল না? হ্যাঁ, ওই প্রক্রিয়াটা একটু রিভাইজ দিব। হ্যাঁ, সূত্রগুলা বা কী কী আছে এগুলো একটু রিভাইজ দিব। আর এই এটা নিয়ে এই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা কয়েকটা ম্যাথ করার চেষ্টা করবো আর কি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি মানে ওই দিন যদি কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয় আজকে আশা করি তুমি বুঝতে পারবে আর কি, বুঝছো? তো শুরু করি। তাহলে আমরা প্রথম আগের দিন কি পড়ছিলাম? তাপগতীয় প্রক্রিয়া। তাহলে তাপগতীয় প্রক্রিয়া কয়টি? 4টি না? একটি হচ্ছে কি সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সম উষ্ণ প্রক্রিয়া, আর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়া কি দেখছিলাম? সমচাপ মানে চাপ সমান ছিল, অর্থাৎ কি চাপ স্থির। তাহলে চাপ স্থির থাকলে কার সূত্র মেনে চলে? বিজ্ঞানী চার্লসের সূত্র মেনে চলে। এটা আমরা দেখছিলাম। এরপর হচ্ছে কি ছিল? সম আয়তন মানে কি আয়তন সমান ভি স্থির। তাহলে আয়তন সমান হলে আমাদের কার সূত্র মেনে চলতো? চাপীয় সূত্র মেনে চলে। এরপরের প্রক্রিয়াটা হচ্ছে সম উষ্ণ মানে কি উষ্ণতা সমান। উষ্ণতা মানে কি টেম্পারেচার, হ্যাঁ মানে তাপমাত্রা। তাহলে টেম্পারেচার যদি স্থির থাকে তাহলে কার সূত্র মেনে চলে? বিজ্ঞানী বয়েলের সূত্র মেনে চলে, এটা আমরা দেখছি। এরপর আরেকটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ কি তাপকে রুদ্ধ করে রাখা। তাহলে তাপ কি দিয়ে প্রকাশ করা হয়? কিউ দিয়ে না? ডি কিউ মানে কি তাপ শক্তির পরিবর্তন না? তাহলে কিউ, তাহলে কিউ হচ্ছে এখানে স্থির, ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম, এটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কি থাকে? স্থির থাকে। তাহলে এতটুকু আমরা গত ক্লাসে দেখছি, আশা করি বুঝতে পারছো আর কি। এরপরে আমরা আরও দেখছিলাম হচ্ছে তাপগতীয় প্রক্রিয়ার কৃতকাজ, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখছিলাম কি সমচাপ প্রক্রিয়ার কৃতকাজ কি। তাহলে এই সূত্রটা কী ছিল? ডব্লিউ ইজিক্যাল টু পি ডেল ভি, ঠিক আছে? ডব্লিউ ইজিক্যাল টু পি ডেল ভি, এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ার যদি কাজ বের করতে বলে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর সম আয়তন প্রক্রিয়ায় কী ছিল? ডাব্লিউ ইজিক্যাল টু জিরো। হ্যাঁ, কেন আসছে জিরো? কারণ সম আয়তন প্রক্রিয়ায় কি আয়তন সমান। তাহলে আমরা কি জানি? ডি কিউ সমান কি জানি? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ না? ঠিক আছে, তাহলে তুমি খেয়াল করো তো ডি ডাব্লিউ মানে কি পি ডেল ভি না? পি ডেল ভি। তাহলে পি ডেল ভি যদি শূন্য হয় তাহলে মানে কি ডি ডাব্লিউ শূন্য না? বুঝছি। তাহলে কিভাবে হচ্ছে কাজ শূন্য আসে আমরা ব্যাখ্যা করছি আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়া। সমউষ্ণ প্রক্রিয়ার সূত্র কী ছিল? এনআরটি লন ভি টু ডিভাইড বাই কি ভি ওয়ান, অথবা তুমি এটা লিখতে পারবা এনআরটি লন পি ওয়ান ডিভাইড বাই কি পি টু। তাহলে এটা কোন সূত্র থেকে আসছে? বয়েলের সূত্র, মনে আছে? বয়েলের সূত্র আমরা কি জানি? পি ওয়ান, বয়েলের সূত্র থেকে আমরা দেখছি না যে, আমরা এখানে একটু দেখাই। বয়েলের সূত্র কী ছিল? পি ইজ প্রপোর্শনাল টু কি 1/v না? তাহলে এখান থেকে আমরা সূত্র বের করলে আমরা কি সূত্র পাই? পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা পাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাই? পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু। এরপর এখান থেকে তুমি যদি লিখতে চাও তাহলে পি ওয়ান বাই পি টু বি টু বাই বি ওয়ান, এটা না? তাহলে খেয়াল করো আমাদের উপরে এখানে কি ছিল? বি টু বাই বি ওয়ান ছিল না? উপরে এখানে কি ছিল? বি টু বাই বি ওয়ান ছিল না? এই বি টু বাই বি ওয়ানে যায় কি আমরা পি ওয়ান বাই পি টু লিখতে পারবো না? হ্যাঁ, তো সিম্পল এটা লিখছি আর কি। তাহলে কাজের সূত্র এটা হইতে পারে যদি আয়তন দেওয়া থাকে, তাহলে এটাও লিখতে পারবা যদি চাপ দেওয়া থাকে। হ্যাঁ, কীভাবে আসছে অলরেডি প্রমাণ সহ দেখাইছি, ওই ভিডিওটা দেখে নিবা আর কি।
এরপর হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ, হ্যাঁ ওইখানে আমি এনটা দিই না, কারণ এনটাকে কনস্ট্যান্ট ধরছি, তুমি চলে এনটা দিয়ে দিতে পারো আর কি। তাহলে এন আর গামা মাইনাস ওয়ান, হ্যাঁ এন আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান, আর এখানে কী ছিল T1 মাইনাস T2, ঠিক আছে। এরপরে T1 জায়গায় আমরা লিখতে পারবো কি P1 V1, এরপরে T2 জায়গায় লিখতে পারবো কি P2 V2, ঠিক আছে। তাহলে এটাও মাথা রাখতে পারবা, আর মাঝে মাঝে যদি PV দেওয়া থাকে তাহলে এটাও লিখতে পারবা। কীভাবে আসছে অলরেডি ব্যাখ্যা করছি, এখান থেকে দেখে নিবা আর কি। আর এখানে যে গামাটা দিছে, গামাটার একটু ভ্যারিয়েশন আছে, আসো তাহলে আমাদের গামার কি মান হইতে পারে ওইটা একটু দেখে নিই। তাহলে যে গামা দিছে এখানে, হ্যাঁ আমরা বলছি নাকি সমউষ্ণীয় এবং রুদ্ধতাপীয় যে গ্রাফটা, এখানে রুদ্ধতাপীয় গ্রাফটা একটু কী ছিল গামা গুণ খাড়া ছিল। এটা যদি একটু বাঁকানো হয় এটাও এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে গামা গুণ খাড়া, ঠিক আছে। তাহলে এই গামায়ের মান কত হবে, আমরা যে ম্যাথ করব গামায়ের মান কত বসাবো। তাহলে গামায়ের মানগুলো এখানে লেখা আছে। যদি এক পরমাণু গ্যাস হয়, এক পরমাণু গ্যাস মানে কি এখানে পরমাণু থাকবে কয়টা, একটা। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন এখানে খেয়াল করো হিলিয়াম, এখানে হিলিয়াম কয়টা, একটা না। এরপর নিয়ন কয়টা, একটা পরমাণু না। আর্গন কয়টা পরমাণু, একটা পরমাণু না। তাহলে যত ধরনের নিষ্ক্রিয় গ্যাস আছে বা নোবেল গ্যাস বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস হচ্ছে কি এক পরমাণু গ্যাস, বুঝছি। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এরপর তুমি চলে ক্রিপ্টন, জ্যানন, রেড, এগুলো মাথায় রাখতে পারো, ঠিক আছে। তাহলে এগুলো যদি হয়, তাহলে পরমাণুটা যদি কি হয় এক পরমাণু গ্যাস হয়, তখন গামার মান হবে আমাদের 1.67, আর ক্যালকুলেশনের সুবিধার্থে অনেক সময় 5/3ও লিখতে পারবো আর কি। তাহলে তুমি যে কোনো একটা মাথা রাখবা 5/3 অথবা 1.67। আর পরমাণুটা যদি কি হয় দ্বিপরমাণু গ্যাস হয়, তাহলে মাথা রাখবো হচ্ছে 1.40 অথবা 7/5, হ্যাঁ 7/5। তাহলে দ্বিপরমাণু গ্যাসগুলো কী কী হতে পারে, যেমন খেয়াল করো এখানে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়েছে, অক্সিজেন অনুঘটন করছে না। সেমভাবে এখানে খেয়াল করো দুইটা হাইড্রোজেন একসাথে মিলিত হয়ে একটা করছে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে কি দ্বিপরমাণু। এখানে কয়টা আছে, কয়টা পরমাণু যুক্ত হয়েছে, দুইটা না। তাহলে দুইটা ক্লোরিন যুক্ত হয়ে ক্লোরিন হয়েছে, দুইটা নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা পরমাণু হয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো মাথায়, তাহলে এরকম যদি দুইটা পরমাণু যুক্ত হয়, দুই পরমাণু হয়, তাহলে আমরা 7/5 অথবা 1.4, হ্যাঁ এটা মাথায় রাখবা। আর যখন বহু পরমাণু হবে, ঠিক আছে, বহু পরমাণু হবে তখন 1.3, এরপরে এটাকে তুমি লিখতে পারবো হচ্ছে 4/3 আর কি, ঠিক আছে। তাহলে বহু পরমাণু কী কী হতে পারে, যেমন খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড, এখানে কয়টা, এখানে দুইটা, এখানে একটা, তিনটা হয়ে গেছে, হ্যাঁ। এখানে 6টা, এখানে দুইটা, কয়টা হয়েছে 8টা। তাহলে এগুলো কি দুইয়ের অধিক না, এখানে 3টা, এখানে একটা, কয়টা 4টা। তাহলে যদি বহু পরমাণু হয় তখন ইউজ করবা 4/3 অথবা 1.33, ঠিক আছে। তাহলে গামায়ের মানে 3টা ভ্যারিয়েশন হতে পারে, 3টা ভ্যারিয়েশন মাথা রাখবা ম্যাথ করার সময়, তখন তোমাকে বলে দিবে। যদি এক পরমাণু বলে, এক পরমাণু গ্যাস বলে তখন 1.67, যদি দ্বিপরমাণু গ্যাস বলে 1.4, যদি বহু পরমাণু গ্যাস বলে 1.33। আশা করি মাথা থাকবে। আর ক্যালকুলেশনের সুবিধার্থে চাইলে এটা মাথা রাখতে পারো, যেটা তোমার মানে মনে রাখতে ইজি হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম, সূত্রগুলো দেখলাম, হ্যাঁ 4টার প্রক্রিয়ার কাজের সূত্র কী কী হতে পারে। এরপরে গামায়ের মানের যে ভ্যারিয়েশনটা ওইটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে। এখন দেখব হচ্ছে ওটা ওই দিন এই টপিকটা ওই দিন ব্যাখ্যা করছিলাম আর কি সেকেন্ড ভিডিওতে। ওটা হচ্ছে কি তাপগতীয় প্রক্রিয়ার প্রথম সূত্রের রূপ, মানে এই 4টা প্রক্রিয়ার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা দেখতে কীরকম হয় আর কি। তাহলে প্রথম প্রক্রিয়াটা কি সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ কি, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে dQ = du প্লাস dw না। তাহলে ডাব্লিউ সূত্র কী ছিল, পি ডেল ভি না। এটা কি সমচাপের কাজের সূত্র এটা ছিল না, তো এই জায়গায় ডাব্লিউর জায়গায় আমরা পি ডেল ভি ইউজ করছি, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে কি সমচাপ প্রক্রিয়ায় তাপগতীয় প্রক্রিয়ার কি প্রথম সূত্রের রূপ। এরপর হচ্ছে কি সম আয়তন প্রক্রিয়া, ঠিক আছে। সম আয়তন প্রক্রিয়া কি তোকা শূন্য, ওই জন্য ডিডাব্লিউ জায়গায় বসছে, শূন্য বসছে। তাহলে আমরা লিখতে পারছি কি dQ = কি du। এরপর হচ্ছে কি সমউষ্ণ প্রক্রিয়া কি, যেহেতু উষ্ণতা সমান মানে কি তাপমাত্রা সমান, তাহলে তাপমাত্রা যদি সমান হয় তাহলে ধরো তাপমাত্রা 5, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়
মানে শুরুতেও 5 শেষেও 5, বিয়োগ করে 0 না, তো ওই জন্য তাপমাত্রার পরিবর্তন 0। আর তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয় তাহলে কি হবে, ডি অভ্যন্তরীণ শক্তি 0 হবে না। আমরা যদি তাকে যদি তাপমাত্রা নাই দিই তাহলে তার কি অভ্যন্তরীণ কোনো কাজ হবে? হবে না। তাহলে কি হবে, তাহলে ডি কিউ সমান ডিডাব্লিউ, মানে যতটুকু আমি তাকে তাপ দিচ্ছি সে সম্পূর্ণটাই কাজে রূপান্তর করতেছে, সে তার অভ্যন্তরীণ শক্তি হিসেবে কোনো কিছু কী করতেছে না, অভ্যন্তরীণ মানে যে শক্তি ওইটা বাড়ানোর জন্য সে এই তাপটাকে কাজে লাগাচ্ছে না আর কি, তাই সবটুকুই আউটপুট হিসেবে দিয়ে দিচ্ছে কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপকে রুদ্ধ করে রাখতেছি, তাহলে কি মানে সমান, তাহলে তাপের পরিবর্তন কী হবে, 0, তাপের পরিবর্তন 0 হলে ডি কিউ সমান 0 বসাবো, তাহলে ডি ইউ প্লাস ডিডাব্লিউ। হ্যাঁ, এটাকে এভাবে লিখতে পারবা, ডিডাব্লিউ সমান মাইনাস ডি ইউ। হ্যাঁ, এমসিকিউতে মাঝে মাঝে এই ফর্মেটও আসতে পারে, মাথায় রাখবা। হ্যাঁ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আশা করি এটাও বুঝছো। এরপরে আমরা এখন দেখব মানে যে কনসেপ্টগুলো শিখছি ওই কনসেপ্টের উপর কী করব, আমরা একটা প্রবলেম সলভ করব। ওই প্রবলেমটা একটু পড়ো, আর হচ্ছে ভিডিওটা পজ করে তুমি একটু প্রশ্নটা আগে লিখে নাও। হ্যাঁ, প্রশ্নটা লিখে নাও, আমি তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, ভিডিওটা পজ করে প্রশ্নটা লিখে নাও। তাহলে আশা করি তোমার প্রশ্ন লেখা শেষ। এখন চলো আমরা প্রশ্নটা একটু সলভ করি, পড়ি একসাথে, আশা করি কঠিন লাগবে না, ঠিক আছে, ইজি লাগবে। তাহলে এখানে প্রশ্নে কি বলছে, প্রশ্নটা যদি একটু পড়ি, তোমাকে এখানে বলছে যে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। হ্যাঁ, পিস্টনযুক্ত একটি গ্যাসে কি কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ, তাহলে গ্যাসের চাপ বলে দিয়েছে কত আমাদের, 400 প্যাসকেল। পিএ মানে কি প্যাসকেল, প্যাসকেল হচ্ছে চাপের একক। হ্যাঁ, মাথায় রাখবা এটা। স্থির রেখে, তাহলে এত চাপ মানে চাপটাকে স্থির রাখছে রেখে এতে ধীরে 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 800 জুল তাপশক্তি সরবরাহ করা। তাহলে 800 জুল তাপশক্তি মানে কি, এটা ডিকিউ না? হ্যাঁ, তাহলে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়েছে। তাহলে 1200 জুল কাজ মানে কি, ডিডাব্লিউ না? বুঝছো? তাহলে এরপরে খেয়াল করে বলছে কি গ্যাসের আয়তন এবং শক্তির পরিবর্তন, তাহলে আয়তনের পরিবর্তন মানে কি ডিভি, শক্তির পরিবর্তন মানে কি ডিইউ। বুঝছি? তাহলে ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন বলতে অভ্যন্তরীণ শক্তি বোঝাইছে, আর আয়তন মানে কি ডিভি। ঠিক আছে, তাহলে ডিভি বের করতে বলছে, ডিইউ বের করতে বলছে। তাহলে প্রশ্ন বুঝছ? তাহলে আমাদের এখন আমরা লিখে ফেলবো আমাদের ইনফরমেশনগুলো কী কী দেওয়া আছে আর কি, কী কী ইনফরমেশন আমাদের দেওয়া আছে, তাই লিখে ফেলি। তাহলে আমাদের প্রথম ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে কি পি। হ্যাঁ, চাপ দেওয়া আছে, চাপ কত দেওয়া আছে, 400 প্যাসকেল। এরপর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে ডিকিউ। হ্যাঁ, ডিকিউ মানে কি তাপশক্তি, তাহলে তাপশক্তি কত দেওয়া আছে, 800 জুল। এরপরে দেওয়া আছে হচ্ছে তোমার কাজ মানে কি ডিডাব্লিউ দেওয়া আছে, ওইটা হচ্ছে কত, 1200 জুল। তাহলে এগুলো বাদে আমাদের আর কোনো ইনফরমেশন এখানে কি দেওয়া আছে, একটু খেয়াল করো না। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে ডিভি ইজ ইকুয়াল টু কত, মানে আয়তনের পরিবর্তনটা কত, এরপরে ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে আগাই। তাহলে খেয়াল করো তো এখানে কি স্থির ছিল, এখানে মানে একটু প্রশ্নটা ভালো করে পড়ো, কি স্থির ছিল, চাপটাকে স্থির রাখছে না? কি বলছে, গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে, মানে কি চাপটাকে 400 প্যাসকেলে স্থির রাখছে। হ্যাঁ, তাহলে প্রশ্নের মধ্যে এটা কোন প্রক্রিয়া, আমরা যে 4টা প্রক্রিয়া পড়ছি কোন প্রক্রিয়ার চাপ স্থির মনে পড়ে, সমচাপ প্রক্রিয়া না? তাহলে সমচাপ প্রক্রিয়ায় আমাদের কাজের সূত্রকে, যেহেতু আমাদের কাজ বলে দিয়েছে ডিডাব্লিউ, কাজের সূত্র আমরা কি জানি, সমচাপ প্রক্রিয়ায় কাজের সূত্রটা কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পি ডিভি না?
এটাকে আমরা ডিডাব্লিউ লিখতে পারি আর কি, ঠিক আছে। তাহলে ডিডাব্লিউ সমান পি ডিভি হলে আমাদের এখান থেকে লাগবে কি ডিভির মান না, তাহলে পিটাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে ডিডাব্লিউ ডিভাইডেড বাই পি। এতটুকু বুঝছো? তাহলে যদি ডিভি সমান যদি ডিডাব্লিউ বাই পি হয়, তাহলে ডিডাব্লিউ এর মান কত 1200, এরপরে চাপের মান কত 400, ঠিক আছে। তাহলে উপরে নিচে তুমি যদি একটু কাটাকাটি করো কি আসবে একটু দেখো, তাহলে উপরে এই শূন্য কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, 12কে 4 দিয়ে ভাগ করলো 3 4 কত 12 না, তাহলে এখানে আসতেছে আমাদের আনসার আসতেছে কত 3 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তাহলে আমাদের প্রথম যে আনসারটা চাইছে এটা আমরা বের করে ফেলতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমাদেরকে বের করতে বলছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। শক্তি মানে কি অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ। তাহলে অভ্যন্তরীণ শক্তি বের করার জন্য আমরা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তো জানি নাকি? তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলে আমাদেরকে, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। হ্যাঁ, এখান থেকে আমাদের কার মান লাগবে ডি ইউর মান। হ্যাঁ, তো ডি ইউর মান বের করতে হলে আমাদেরকে ডি কিউ এবং ডি ডাব্লিউর মান জানা থাকতে হবে। তাহলে আমরা জানি দুইটা মান জানি, ডি কিউর মান প্রশ্নে দেওয়া আছে, ডি ডাব্লিউর মান আমরা এটার প্রশ্নে দেওয়া আছে, তাই নয় কি? তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করো, এটাকে সম্পূর্ণ মানটাকে তুমি এই পাশে নিয়ে আসো, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডি কিউ। হ্যাঁ, এখান থেকে আমাদের লাগবে হচ্ছে ডি ইউর মান, তাহলে ডি ইউকে রাখো, ডি কিউ এটাকে এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো আমাদের ডি কিউর মান কী দেওয়া আছে, আমাদের ডি কিউর মান দেওয়া আছে 800 আর ডি ডাব্লিউর মান দেওয়া আছে কত 1200। তাহলে দুইটা মানই দেওয়া আছে, সিম্পল মান বসাই দিই, ক্যালকুলেশন করে ফেলো। তাহলে এখন আমি এখানে যদি মান বসাই দিই, তাহলে ডি কিউর মান ছিল হচ্ছে 800 মাইনাস ডি ডাব্লিউর মান ছিল কত 1200। তাহলে বিয়োগ করো 800 থেকে 1200 বিয়োগ করলে কত হবে, মাইনাসের 400 জুল না। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান। তাহলে সেকেন্ড লেকচারে যে মানগুলো কখন নেগেটিভ হয় কখন পজিটিভ হয় এটা ব্যাখ্যা করছিলাম না, মনে আছে? তখন কি বলছিলাম বলো তো, ডিই অভ্যন্তরীণ শক্তি কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। অভ্যন্তরীণ শক্তি যদি কি হয় বৃদ্ধি পায়, হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে ডিউটা কি হয় পজিটিভ হয়, আর যদি হ্রাস পায় তাহলে নেগেটিভ হয়। তাহলে এখানে আমরা দেখতেছি কি আমাদের ডিউর মানটা কি আসছে নেগেটিভ আসছে, তাহলে নেগেটিভের মানে কি, নেগেটিভের মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, বুঝছি? তাহলে অভ্যন্তরীণ শক্তি কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের টোটাল আনসার। তাহলে বুঝছো? তাহলে সম্পূর্ণ আনসারটা আরেকবার দেখে নাও। আমরা একটু দেখি আবার, খেয়াল করো কি বলছে, একটি পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে, তাহলে চাপ স্থির আছে, চাপ স্থির থাকলে কি সমচাপ। হ্যাঁ, এতে ধীরে ধীরে 800 জুল তাপশক্তি সরবরাহ করায় 1200 জুল কাজ সম্পাদিত হয়। হ্যাঁ, তাহলে গ্যাসের আয়তন এবং শক্তির পরিবর্তন বের করো। তাহলে আমাদের দেওয়া আছে পি 400 প্যাসকেল, ডিকিউ 800 জুল, ডিডাব্লিউ 1200 জুল, ঠিক আছে। বের করতে বলছে ডিভি এবং ডিইউ। তাহলে আমরা জানি কি ডিডাব্লিউ সমান সমচাপ প্রক্রিয়ায় ডিডাব্লিউ সমান কি পি ইন্টু ডিভি না। তাহলে এখান থেকে আমাদের মান লাগবে কার, ডিভির মান লাগবে, তাহলে ডিডাব্লিউ ডিভাইড বাই কত পি। তাহলে ডিডাব্লিউ এর মান কত জানি 1200 আর পির মান হচ্ছে 400, ক্যালকুলেশন করলে আমরা আনসার পাইছি কত 3 মিটার কিউব, ঠিক আছে। এরপরে আমাদের বের করতে বলছে কি ডিইউ। হ্যাঁ, তাহলে ডিইউ সমান আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডিকিউ সমান কি ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ডিইউর মান বের করছি কত
মাইনাস 400 জুল। এখন মাইনাস দিয়ে কি বোঝায় আমরা আলোচনা করছি, মাইনাস দিয়ে বোঝা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায়, হ্রাস পাওয়া মানে কি, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে হচ্ছে আয়তন, তাপমাত্রা কমে যাওয়া। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে কি, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাওয়া মানে হচ্ছে তাপমাত্রা কমে যাওয়া। ঠিক আছে, তাপমাত্রা কমে যাওয়া, তাপমাত্রা যদি কমে যায় তাহলে হচ্ছে কি হবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথ বুঝলাম। এরপরে আমরা পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা একটু দেখো, প্রশ্নটা পড়ো, বুঝতে 10 সেকেন্ড সময় দিলাম, প্রশ্ন পড়ে বুঝে প্রশ্নটা লিখে ফেলো, ভিডিওটা পজ করে প্রশ্নটা লিখে ফেলো। আশা করি তোমার প্রশ্ন লেখা হয়েছে। এখন যদি আমরা এই প্রশ্নটা একটু পড়ি, কি বলছে তোমাকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাহলে শুরুতেই আমাদের বলে দিছে এটা কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখানে আমরা সবগুলা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপরমাণু, হ্যাঁ দ্বিপরমাণুক, এখানে একটা মিস্টেক হয়েছে, রশ্মিকারটা এদিকে চলে আসছে, ওয়েট, এরকম ছিল আর কি। হ্যাঁ, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপরমাণু গ্যাসের চাপ, তাহলে দ্বিপরমাণু গ্যাসের চাপ, তাহলে দ্বিপরমাণু, হ্যাঁ একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাহলে দ্বিপরমাণুকের ক্ষেত্রে আমাদের ডেলের মান কত ছিল, দ্বিপরমাণুকের ক্ষেত্রে আমাদের ডেলের মান কত ছিল মনে আছে, দ্বিপরমাণুর ক্ষেত্রে আমাদের ডেলের মান ছিল 1.40। এটা মাথায় রাখবা, এটা মুখস্থ থাকতে হবে, বলে দিবে না এটা। এটা উপরে ওই জন্য আগে দেখা দিয়েছিলাম আর কি, এটা মাথায় রাখবা। তাহলে দ্বিপরমাণুর ক্ষেত্রে 1.40, তাহলে এক পরমাণুর ক্ষেত্রে কি 1.67, এরপরে বহু পরমাণুর ক্ষেত্রে কি 1.33। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবা, এগুলা ঝামেলাগুলো কিন্তু হবে না। হ্যাঁ, এরপরে কি বলছে, গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করলে, তাহলে 0.5% বৃদ্ধি করা মানে কি, কোনো কিছু বৃদ্ধি করা মানে কি আগে যা ছিল তার থেকে এত পার্সেন্ট বৃদ্ধি। হ্যাঁ, তাহলে আমরা আগে কত ছিল এটা কি জানি, জানি না। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম আমাদের P1 মানে আদি যে চাপ, ওইটা ধরে নিলাম হচ্ছে P, যেহেতু আমরা জানি না ওইটাকে ধরে নিলাম কি P। তাহলে শেষ চাপ P2, এটা কি এটার P এর 0.5% না, একটু ভালো করে খেয়াল করো, P এর 0.5% না, P এর 0.5% মানে কি, P এর 0.5% মানে কি, মানে আগে খেয়াল করো, মানে আগে ছিল কত P, তাহলে P2 কী হবে, P অবশ্যই হবে, তার সাথে আবার P এর 0.5% কী হবে, যোগ হবে না। তাহলে আমরা কি এখানে P তো থাকবেই, P এর সাথে P এর 0.5% কী হবে, যোগ হবে। তাহলে P এর 0.5% মানে কি P ইন্টু কত 0.5, যেহেতু পার্সেন্ট ওই জন্য আমরা 100 দিয়ে কী করলাম, ভাগ করলাম। তাহলে এটা হচ্ছে পার্সেন্টের হিসাবগুলো এভাবে হয়। আর আগে থেকে কী ছিল, P তো ছিলই। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করলে আনসার পাবা। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন করলে কত পাবা, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো 0.5 ভাগ হচ্ছে কত 100, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে এটা চাইলে এভাবে রেখে দিতে পারো আর কি, এভাবে রেখে দাও। এটাকে আমরা চাইলে লসাগু করতে পারি, 0.5 ইন্টু P, দেখো এটার নিচে কি আছে 1, তাহলে 1 এবং 100 লসাগু কত 100, তাহলে 100 দিয়ে
পি কে গুণ করো, হ্যাঁ 100 পি, নিচে 100 থাকবে, এটা বুঝছো? হ্যাঁ এরপরে খেয়াল করো, তাহলে এখান থেকে তুমি যদি পি কমন নিয়ে নাও, উপর থেকে পি কমন, এখানেও পি এখানেও পি, পি কমন নিয়ে নিলে কি থাকবে 100 প্লাস 0 কত 5, এরপর এটার ভাগ হবে কত 100, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে হচ্ছে কত 100.5 পি আর নিচে হবে 100। হ্যাঁ তাহলে P2 এর মান হচ্ছে এটা আর কি, আলটিমেট P2 এর মান এটা আমরা লসাগু করে পাইছি। হ্যাঁ কীভাবে লসাগুটা বুঝছো? কি করছি আবার বলতেছি, বলছে আমাদের চাপটা কি মানে আগে যা ছিল ওইটার থেকে 0.5% বৃদ্ধি করছি আর কি। তাহলে আগে ছিল পি, তাহলে আগে তো পি ছিল, পি তো থাকবেই, তাহলে ওইটার সাথে আবার কতটুকু বাড়ছে ওই পি এর 0.5%। তাহলে কোনো কিছু পার্সেন্ট বের করার জন্য তুমি যত পার্সেন্ট বলছে ওই পার্সেন্টটাকে দিয়ে গুণ করবা, করে 100 দিয়ে ভাগ করবা, তাহলে আমরা পার্সেন্ট পেয়ে যাব। হ্যাঁ এরপরে বাকিটা তো বুঝছো, লসাগু করে আমরা এই মানটা পাইছি আর কি। হ্যাঁ তাহলে আমরা বের করে ফেললাম আমাদের P1 এবং P2। এরপরে বলছে কি, এরপরে বলছে যে এই আয়তন হচ্ছে কত 0.36% হ্রাস পাবে, এটা আমাদেরকে দেখাতে বলছে। আয়তন যে 0.36% হ্রাস পাবে এটা আমাদেরকে কী করতে বলছে, দেখাইতে বলছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে আমাদের প্রক্রিয়াটা বলছে কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, নাকি আমাদের প্রক্রিয়াটা বলছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্র কি জানি, সাধারণ সূত্রগুলো, যেহেতু এখানে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক আয়তন এবং চাপের মধ্যে, তাহলে আমরা কি সূত্র এটা লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কি P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এখানে খেয়াল করো পি যুক্ত সবগুলো এক পাশে নিয়ে যাও। হ্যাঁ তাহলে এখানে V1 ডিভাইডেড বাই V2 হোল টু দি পাওয়ার গামা, এটা বুঝছো? মানে এটার উপরে গামা ছিল, V1 এর উপরে গামা ছিল, V2 এর উপরে গামা ছিল, ওইটাকে কমন নিয়ে আমরা একটা লিখছি আর কি, আশা করি বুঝছো। হ্যাঁ এরপর এখানে কি আসবে P2 ডিভাইডেড বাই P1, P2 ডিভাইডেড বাই P1, ঠিক আছে। এরপরে এখানে খেয়াল করো, এরপরে এখানে কি আসবে আমাদের P এবং P2 এবং P1 এর মান তো আমরা জানি, P1 এবং P2 এর মান আমরা জানি, তাহলে P1 এবং P2 এর মান বসা দিই এখানে, তাহলে V1 ডিভাইডেড বাই V2 টু দি পাওয়ার গামা এখানে আসবে কত, P2 কত পাইছি আমরা 100.5 পি, নিচে ছিল হচ্ছে কত 100, আর P1 এর মান কত ছিল, P1 এর মান ছিল হচ্ছে শুধু P, তাই নয় কি? এখন দেখি আমরা ক্যালকুলেশনটা আরেকটু আগাই, কি এই জায়গায় তুমি এটা লিখতে পারো না, এটা পাশে লিখতেছি। হ্যাঁ তাহলে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটা বক্স করে ফেললে খেয়াল করো এটাও সম্পূর্ণটা একটা জিনিস। হ্যাঁ তাহলে এটার নিচে মনে মনে কি আছে 1 আছে না, তাহলে এটা আর একটা জিনিস না। হ্যাঁ এই দুটা জিনিস ভাগাকারে আছে, তাহলে তুমি যদি এগুলোকে উল্টায় দাও তাহলে এটাকে তুমি রাখো 100.5 পি, নিচে হচ্ছে কত 100, এটা উল্টে যাবে না, 1 বাই কী হবে পি হবে না, বুঝছো? তাহলে 1 বাই যদি পি হয় তাহলে কি এই পি কী যাচ্ছে কাটাকাটি যাচ্ছে না উপর নিচে, হ্যাঁ কাটাকাটি গিয়ে ক্যালকুলেশন করলে কি থাকবে, উপরে থাকবে 100.5, নিচে থাকবে কত 100, এটা বুঝছো? তাহলে এটা বুঝলে উপরে আসে কত, উপরে আসে হচ্ছে 100.5 আর নিচে আসে কত 100, ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে এখানে 1.5
0.005, ঠিক আছে। তাহলে এটা কার মান পাইছি আমরা? এটা পাইছি হচ্ছে আমরা v1 ডিভাইড বাই v2 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কত পাইছি? 1.005, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমাদের লাগবে কি v1 এবং v2 এর মান। তাহলে আমাদের গামাটা কি এখানে এক্সট্রা না? এক্সট্রা কি না? তো এখন যদি আমরা এই গামাটাকে বাদ দিতে হয় বা এটা যদি আমরা অপর পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা কী হয়ে যাবে? একটু খেয়াল করো, এটা কি এটা পাওয়ার আকারে উল্টে যাবে না? 1/গামা হবে না? এটা বুঝছো কি না? এটা কীভাবে হয়েছে তুমি একটু খেয়াল করো। আমরা যখন a স্কোয়ার লিখি, ধরো এখানে আছে হচ্ছে 4, হ্যাঁ, a স্কোয়ারটাকে আমরা কীভাবে বাদ দিই? রুট করি না? এখানে রুট করলাম, এখানে রুট করলাম, তাহলে a স্কোয়ার রুটে কী যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে a আর এখানে √4। এখন √4 কি? এটা পাওয়ার কত হবে? রুট মানে কি? পাওয়ার হাফ না? বুঝছো? তাহলে এটা যে টুটা এখানে পাওয়ার আকারে ছিল, ওই টুটা যখন তুমি অপর পাশে পাঠিয়ে দিচ্ছ, এটা কী হয়ে যাচ্ছে? এটা হাফ হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এটা উল্টে যাচ্ছে। সেমভাবে এখানে কী ছিল? এখানে ছিল আমাদের গামা। এই গামাটা তুমি যখন ওপর পাশে পাঠাচ্ছ, এটা কি 1/গামা হয়ে গেছে। আশা করি বুঝছো। হ্যাঁ, এখন মান বসে দাও 1.005। আর গামায়ের মান কত কত পাইছিলাম? গামায়ের মান হচ্ছে কত আমাদের? 1.4। এখানে ক্যালকুলেশন করো। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 1/0.4। তো এখান থেকে পাবো হচ্ছে তুমি 1.00357, ঠিক আছে, এরকম একটা ভ্যালু পাবো আর কি। হ্যাঁ, তাহলে এই ভ্যালুটা কার? আমাদের v1/v2 এর মান না? এটা হচ্ছে আমাদের v1/v2 এর মান 1.00357। এতটুকু বুঝছো? এখান থেকে আমরা যদি v1 এর মান বের করতে চাই, তাহলে কি হবে? v2টা পাশে চলে আসবে না? তাহলে 1.00, এটাকে তুমি আর একটু লিখতে চাইলে এখানে আমরা এটাকে 4 লিখতে পারি। হ্যাঁ, আর একটু ক্যালকুলেশন, এটা যেহেতু 5 আছে, এটাকে 4 লিখতে পারি। তাহলে ইন্টু v2 হবে। এটা বুঝছো কি না? তাহলে কি আমাদের v1টা হচ্ছে v2 এর এত গুণ, ঠিক আছে। বুঝছি? তাহলে এখানে পার্থক্যটা বের করা। এবার পার্থক্য কত হবে? পার্থক্য মানে কি? ডেল ভি। পার্থক্য মানে কি? ডেল ভি। তাহলে ডেল ভি পার্থক্য কীভাবে বের করে? b2 ডিভাইড বাই b1। হ্যাঁ, তো b2 এর মান কত জানি? v2 এর মান কত? v2 তো v2। আর v1 কত? v1 হচ্ছে 1.4 ইন্টু v2, ঠিক আছে। তাহলে এখান থেকে পাবা হচ্ছে কি, v2 যদি কমন নিয়ে নাও, পাবা হচ্ছে 1 মাইনাস 1.004। হ্যাঁ, তার মানে এখানে তুমি যদি 1 মাইনাস আনসার, হ্যাঁ, এখানে পাচ্ছ হচ্ছে কত? মাইনাস 3.57 ইন্টু 10⁻⁻3। হ্যাঁ, তাহলে এত v2। হ্যাঁ, তার মানে কি আমাদের যে আনসারটা আছে এটা হচ্ছে কি, তোমার v1 যত ছিল তার থেকে v2 আর কি হয়ে যাচ্ছে? কমে গেছে। বুঝছো কতটুকু কমছে? এটা হচ্ছে আমাদের আনসার, এটা আর কি। নেগেটিভ মানে কি? আয়তন কমছে আর কি, আগে যে আয়তন ছিল অতটুকু কমে গেছে। বুঝছি? আশা করি এই ম্যাথটা বুঝছো। বা তুমি চাইলে অন্য নিয়মে করতে পারো আর কি। তুমি চাইলে এই ম্যাথটাকে আমরা
V1/V2 করছে না, তুমি চাইলে V2/V1 করতে পারো। হ্যাঁ, তাহলে আমরা বের করছি হচ্ছে কি V1টা V2 এর কত গুণ, এটা বের করছি। তাহলে আমরা এটা বের করতে পারতাম না V2টা V1 এর কত গুণ, এটাও বের করতে পারতাম। তাহলে এটা কীভাবে বের করতে পারতাম, তুমি এই অংশটুকুটা তুমি চাইলে এখানে লিখতে পারো। হ্যাঁ, এখানে লিখবো হচ্ছে কি V1 ডিভাইডেড বাই কি V2 ইজ ইকুয়াল টু 1.005 টু দি পাওয়ার 1/গামা। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করো, এটাকে উল্টে দিতে পারো। হ্যাঁ, আমরা উপরে লিখলাম V2, নিচে লিখলাম হচ্ছে কি V1, বা এটাকে আমরা পরে উল্টাই। হ্যাঁ, আমরা আগে এটার ক্যালকুলেশনটা করি। V1/V2 এটা ক্যালকুলেশন করলে কত আসে, আমরা পাইছিলাম হচ্ছে 1.00, হ্যাঁ ধরলাম 4। তাহলে এটাকে যদি তুমি উল্টে দাও তাহলে উপরে আসবে V2, নিচে আসবে কি V1। তো এখানে আসবে কি 1/1.004। তাহলে 1/1.004 এটার ভ্যালু আসতেছে তোমার 0.996। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি V2 হচ্ছে V2 ইকুয়াল টু V1টাকে যদি পাশে পাঠিয়ে দাও, V2 হচ্ছে V1 এর এত গুণ। V2 হচ্ছে কি V1 এর এত গুণ। এখন এখানে তুমি চাইলে এবার ডেল ভিটাল বের করতে পারবো আর কি। এখন বের করো, ডেল ভি সমান V2 মাইনাস V1। হ্যাঁ, তাহলে এখানে V2 এর মান কত পাইছ, 0.996 ইন্টু V1, আর V1 এর মান তো কি ছিল, V1-ই ছিল। হ্যাঁ, মানে V1 আগে যত ছিল V2 V1 এর 0.996 গুণ আর কি। তো এখান থেকে V1টা কমন নাও, কমন নিলে কি আসবে 0.996 মাইনাস হচ্ছে কত 1। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমাদের 0.0036 V1। বুঝছো, তাহলে খেয়াল করো, তাহলে V2 তাহলে পরিবর্তনটা কি আসছে, পরিবর্তনটা হচ্ছে V1 হচ্ছে এত গুণ নেগেটিভ। ঠিক আছে, এখন আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে যে প্রশ্নটা কোথায় ছিল, মানে যে আয়তনের পরিবর্তনটা হচ্ছে কি এত হ্রাস পাবে, তার হ্রাস পাবে আগে দিয়ে বলে দিচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হ্রাস পাচ্ছে। হ্যাঁ, আমাদের মান আসছে নেগেটিভ, তাহলে কতটুকু হ্রাস পাচ্ছে এটা পার্সেন্টেজ বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যে ভ্যালুটা পাইছি ওটার পার্সেন্টেজ বের করতে হবে আর কি। তাহলে পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হবে আমাদের, পার্সেন্টেজ বের করার জন্য তোমাকে আগে পরিবর্তনটা লিখতে হবে। হ্যাঁ, ওইটাকে হচ্ছে V1 দিয়ে কি করতে হবে, ভাগ করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে আর কি। তাহলে আমরা যদি উপরে লিখি -0.00936 V1 ডিভাইড বাই কত আদি যেটা ছিল ওটা ইন্টু, যেহেতু পার্সেন্ট বের করতেছি আমরা 100 দিয়ে গুণ করব 100%। হ্যাঁ, তাহলে খেয়াল করো উপর নিচে কি V1 কাটাকাটি যাচ্ছে না। হ্যাঁ, কাটাকাটি গেলে আর কি থাকতেছে, তাহলে -0.0036 ইন্টু কত 100%। ঠিক আছে, তাহলে তুমি যখন 100 দিয়ে গুণ করবা তুমি এখানে আনসার পাবে হচ্ছে কত মাইনাস, তাহলে যেহেতু 100 শূন্য দুইটার জন্য দশমিকটা 2 ঘর আগে যাবে, এখানে চলে আসবে। তাহলে আসবে হচ্ছে -0.36%। হ্যাঁ, তাহলে দেখো তো আমাদের আনসারের সাথে মিলছে কিনা। হ্যাঁ, খেয়াল করো এখানে মাইনাস দিয়ে, আবার বলতেছি মাইনাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি আমাদের যে আয়তনটা এটা হচ্ছে কি পাইছে, হ্রাস পাইছে। হ্যাঁ, এটা প্রশ্নে বলে দিছে, আর হ্রাস কতটুকু, হ্রাসের পার্সেন্টেজ হচ্ছে 0.36%, যেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, 0.36%। দেখো এখানে 0.36% এটা আমাদের কী করতে বলছে, বের করতে বলছে। তাহলে বুঝছো, তাহলে আবার বলতেছি এটা একটু মনোযোগ দাও, প্রশ্নটা বেশি কঠিন না আর কি। দেখো আবার দেখলে বুঝতে পারবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিপরমাণু গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করলে, ঠিক আছে,
তাহলে 0.5% বৃদ্ধি করা মানে কি, আগে যদি পি থাকে পরে ওই পি তো থাকবেই, তার পাশাপাশি পি এ 0.5% কী হবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে এতটুকু হচ্ছে বৃদ্ধি পাইছে, আর এতটুকু তো আগে থেকে ছিল, বুঝছি। এরপর এটা ক্যালকুলেশন করছি, করে আমরা পি2 এর মান বের করছি। এরপর বলছি গ্যাসের আয়তন 0.36% হ্রাস পাবে। তাই হ্রাস পাবে মানে কি, নেগেটিভ আসবে মানটা। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে আর হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাহলে সাধারণ সূত্র কি জানি, P1 V1 টু দি পাওয়ার গামা P2 V2 টু দি পাওয়ার গামা। হ্যাঁ, এখান থেকে আমরা V1 বাই V2 P2 বাই P1 করে আমরা মান পাইছি। হ্যাঁ, একটা ভ্যালু বের করছি, ওই ভ্যালুটা কত পাইছি, V1 ডিভাইড বাই V2, এটার ভ্যালু পাইছি 1.005। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে বের করছি V1 বাই V2 এর মান। গামাটা এখান থেকে এখানে চলে গেলে কী হয়ে যাবে, 1 বাই গামা হয়ে যাবে। গামার মান কত, 1.4, এটা ক্যালকুলেশন করে পাইছি 1.00357, এটাকে তুমি 1.004 বলতে পারবে আর কি। হ্যাঁ, যেহেতু পরেরটা 5 আসছে ওই জন্য। হ্যাঁ, এখান থেকে এখন আমাদের তুমি চাইলে V1 হচ্ছে V2 হচ্ছে B1 এর কত গুণ। হ্যাঁ, আগে V2 কত ছিল, এরপরে B2টা B1 এর কত গুণ বাড়ছে এটা বের করতে পারবা। আর যদি যদি বলো যে না স্যার আমি V2 V1 এর কত গুণ, হ্যাঁ, এটা বের করতে চাও, তাহলে তুমি চাইলে এই প্রসেসটা ফলো করতে পারো। হ্যাঁ, আর যদি না হয় তাহলে এটাকে উল্টা দিবা আর কি। এটাকে এভাবে করে ফেলবা। আমরা এরপরে যে প্রসেসটা করছি এখানে খেয়াল করো, এতটুকু তো ঠিক আছে আমাদের। এরপরে V2টাকে উপরে রাখছি, V1টাকে নিচে রাখছি। হ্যাঁ, তাহলে উল্টা দিছি আর কি। তাহলে কী হয়ে যাবে, এটার 1টা যেটা ওইটা উপরে উঠে যাবে, উপরে উঠে গেছে। তাহলে 1/1. হ্যাঁ, এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে কত আসবে, 0.996। তাহলে এখান থেকে V2 এর মান কত আসবে, 0.996 ইন্টু V1। তাহলে V2 হচ্ছে V1 এর 0.996 গুণ। এরপরে আমরা যদি এটার পার্থক্য বের করতে যাই, ডেল ভি, তাহলে V2 মাইনাস V1, V2 কত ছিল 0.996 ইন্টু V1, আর V1 তো V1 এ ছিল। এখান থেকে V1 কমন নিলে আমাদের আসতেছে কি -0.0036 V1। ঠিক আছে, এখন আমাদের বলছে হচ্ছে কি বের করতে, কতটুকু হ্রাস পেয়েছে তার পার্সেন্ট বের করতে। পার্সেন্ট কীভাবে বের করো, পার্সেন্ট হচ্ছে পরিবর্তন ডিভাইড বাই তার আদি যে V1 আছে ওইটাকে তুমি ভাগ করে 100 দিয়ে গুণ করবা, তাহলে তুমি পার্সেন্ট পেয়ে যাবে আর কি। তাহলে আমরা ওই কাজটাই করছি পাশে। হ্যাঁ, যে ডেল ভি, তাহলে ডেল ভিকে V1 দিয়ে ভাগ করছো। হ্যাঁ, এরপরে হচ্ছে কি -0.00, তারপরে 36 V1 নিচে V1, তাহলে V1 কি যায়, কাটাকাটি যায়। 100 দিয়ে গুণ করলে আসবে কত, -0.36%। এটাই বের করতে বলছে, আর মাইনাস দিয়ে বোঝা হচ্ছে কি হ্রাস পাইছে। বুঝছো, আশা করি বুঝতে পারছো। আর যদি এখনও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিবা আর কি। হ্যাঁ, এরপরের প্রশ্নটা একটু পড়ো। দশ সেকেন্ড সময় দিলাম, পরের প্রশ্নটা একটু ভালো করে পড়ো। হ্যাঁ, আশা করি তোমার পড়া শেষ। হ্যাঁ, ভিডিওটা পজ করে প্রশ্নটা একটু লিখে ফেলো কষ্ট করে। ঠিক আছে, প্রশ্নটা লিখে ফেলো, উদ্দীপকটা লিখে ফেলো। তাহলে এখন আমরা সলভ করি। আশা করি প্রশ্ন লেখা শেষ। এখানে খেয়াল করো কি বলছে আমাদের, একটি কফি পট মানে কি, যে পটে তুমি কফি খাও আর কি। হ্যাঁ, তাহলে একটি কফি পটে নাড়ানি, হ্যাঁ ধরো তুমি এটাকে চামচ ধরতে পারো আর কি। ঠিক আছে, কফি পটে চামচ ধরতে পারো, কি ধরতে পারো, তুমি একটা চামচের সাথে এটা তুলনা করতে পারো আর কি। হ্যাঁ, ধরো এটা একটা আমাদের মগ। হ্যাঁ, মগের মধ্যে তুমি কফি নিলা। হ্যাঁ, একটা চামচ রাখলা এখানে। ঠিক আছে, তাহলে এই চামচটা
দিয়ে তুমি কফিটা কী করলা, নাড়লা আর কি। হ্যাঁ, তাহলে কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে জোরে কফি কি হলো, নাড়া হলো। হ্যাঁ, তাহলে কি জানো, কফি যদি নাড়াও তুমি দেখবা, যদি কফি যদি এরকম থাকে, তুমি যখন কফিকে নাড়বা, হ্যাঁ, এটা আস্তে আস্তে ফুলতে 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 একটা সময় কী হয়ে যাবে, পুরো গ্লাস মানে ফুলে যাবে না, ফোমের মতো। হ্যাঁ, তো ওইটাই বলছে আর কি, তুমি যদি কফির যদি নাড়তে থাকো আর কি, না নাড়ানির সাহায্যে যদি নাড়তে থাকো, তাহলে কফির আয়তন কত হবে, কফির আয়তন হয়ে যাবে তোমার 50 সেন্টিমিটার কিউব। হ্যাঁ, সেন্টিমিটার কিউব দেওয়া আছে, 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। তাহলে আগে যে আয়তন ছিল ওটা 50 সেন্টিমিটার কিউব হারে কী হলো, বৃদ্ধি পেল। এরপর বলছে একই সময়ে কফি পট হতে 40 জুল তাপ পরিবহন হয়েছে এবং পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত হলো। ঠিক আছে, তাহলে কত জুল তাপ, 40 জুল তাপ, মানে এটা কি ডিকিউ না। হ্যাঁ, এরপরে বলছে কি বায়ুর চাপ মানে কি পি, বায়ুর চাপ কত ছিল 1 to 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হচ্ছে প্যাসকেল আর কি, এটা মাথা রাখবা। মাঝে মাঝে নিউটন পার মিটার স্কোয়ার বলবে, মাঝে মাঝে প্যাসকেল বলবে। ঠিক আছে, তা এরপরে তোমাকে কোশ্চেন করছে, কি কোশ্চেন করছে, এটা হচ্ছে উদ্দীপক ছিল উপরেরটা। হ্যাঁ, এরপরে কোশ্চেন করছে যে কফির উপর কতটুকু কাজ করা হলো, মানে কি DW বের করতে বলছে, কফির উপর কতটুকু কাজ করা হলো। তাই DW বের করার জন্য আমাদের কি লাগবে, একটু চিন্তা করো তো। DW বের করার জন্য আমাদের কি লাগবে, আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, একটা আমরা প্রশ্নের যে ডেটাগুলো দেওয়া আছে এগুলো একটু আমরা লিখে ফেলি। আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কি আয়তন দেওয়া আছে DV 50 সেন্টিমিটার কিউব। এরপর দেওয়া আছে হচ্ছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে বলছে ওই জন্য আমরা পজিটিভ ধরছি আর কি। এরপর দেওয়া আছে হচ্ছে 40 জুল হচ্ছে কি তাপ, মানে DQ দেওয়া আছে 40 জুল কি দেওয়া আছে, তাপ। তাহলে দেখো তো তাপ কি বলছে, আমরা দিচ্ছি নাকি তাপ, আমরা দিচ্ছি নাকি সিস্টেম আমাদেরকে তাপ দিচ্ছে, মানে সিস্টেম তাপ নির্গত করতেছে না। তাহলে কি তাপটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, নেগেটিভ হবে না। হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে সিস্টেম, আমরা যদি সিস্টেমে তাপ দিই, হ্যাঁ, সিস্টেম যদি আমাদের থেকে তাপ গ্রহণ করে তাহলে পজিটিভ হবে। আর সিস্টেম যদি তাপ গ্রহণ না করে উল্টা আমাদেরকে মানে পরিবেশে মানে তাপ দেয়, হ্যাঁ, মানে দেয় মানে কি পরিবেশে দেওয়া মানে কি সিস্টেম তাপ নির্গত করতেছে বা ত্যাগ করছে, তখন হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে এই কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, এটা ওই যে চারটা বলছিলাম ওই চারটা একটু মাথা রাখবে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে বায়ুর চাপ, তাহলে চাপ কত দেওয়া আছে আমাদের, বায়ুর চাপ দেওয়া আছে হচ্ছে পি, এটা হচ্ছে 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই তিনটা ডেটা আমাদেরকে কি প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে। এরপরে আমাদেরকে এখান থেকে বের করতে বলছে কি কতটুকু কাজ করা হলো, মানে কি DW বের করতে বলছে। হ্যাঁ, তাহলে DW মানে কি, DW সূত্র কি, তাহলে আমরা DW এর একটা সূত্র শিখছি না, মনে পড়ে, ওই সূত্রটা কি, আমরা যদি এখানে আনসার হিসেবে লিখি, আমরা ক নাম্বারের আনসার করতেছি। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে কি DW, তাহলে DW সমান আমরা কি জানি PdV না। হ্যাঁ, তাহলে আমরা চাপ কি জানি, উদ্দীপকে দেওয়া আছে 1 × 10⁵ DV আয়তনের পরিবর্তন কত দেওয়া আছে 50 না 50। হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি আনসার পাবা হচ্ছে কত। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদেরকে যেই আয়তনটা দেওয়া আছে এটা কিসে দেওয়া আছে, সেন্টিমিটার। হ্যাঁ, এটাকে তোমাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে খেয়াল করো তো, সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে যেতে চাও, সেন্টিমিটার কি একক ছোট না, তাহলে একক ছোট হলে কি হয়, মান বড় হয় না, মান বড় হবে না। মিটার কি একক কি হবে, একক বড় না, তাহলে মান ছোট হবে না। তাহলে তুমি যদি ছোট মান থেকে বড় মান থেকে যদি মানটাকে ছোট করতে চাও, তাহলে কি করতে হয়, ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়, আমরা জানি হচ্ছে সেন্টিমিটারের সাথে মিটারের কত সম্পর্ক, 100 সম্পর্ক না, 100। তাহলে খেয়াল করো, একটার ক্ষেত্রে যদি 100 হয়, একটার ক্ষেত্রে যদি 100 হয়, তাহলে এখানে কয়টা, তিনটা না,
তাহলে 3টার ক্ষেত্রে কত হবে? 3টা সেন্টিমিটার, তাহলে 100কে 100 দিয়ে 3বার ভাগ করতে হবে না, মানে কি 100 × 100 × 100 এরকম না? হ্যাঁ, তাহলে খেয়াল করো তো, তাহলে 10⁻, এখানে কয়টা শূন্য? 6টা শূন্য, ওই জন্য 10⁻6 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। আর ভাগ করা মানে কি? হ্যাঁ, ভাগ করা মানে কি? 10⁻6 দিয়ে ভাগ করা মানে কি? 1/10⁻6 না? হ্যাঁ, 1/10⁻6। তাহলে 1/10⁻6 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 10⁻⁻6। ঠিক আছে, তাহলে 10⁻6 দিয়ে ভাগ করা যে কথা, 10⁻⁻6 দিয়ে গুণ করা একই কথা। হ্যাঁ, তাহলে তুমি এখানে, আমরা যদি এখন লিখি, আমরা এখানে 50-এর সাথে কি গুণ করব? 10⁻⁻6 গুণ করতেছি। হ্যাঁ, তাহলে বুঝছো তো কেন গুণ করছি, কেন ভাগ করি? আমরা বলছি ভাগ, তাহলে ভাগ 10⁻6 দিয়ে ভাগ করা যে কথা, 10⁻⁻6 দিয়ে গুণ করা একই কথা আর কি। হ্যাঁ, ভাগের কাজ হয়ে যাবে তখন। এটা ক্যালকুলেশন করলে তুমি আনসার কত পাবা? এটাই ক্যালকুলেশন করলে আনসার পাবো হচ্ছে 5 জুল। ক্যালকুলেশন করে দেখো, আনসার পাবো হচ্ছে কত? 5 জুল। সুতরাং হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কফির কৃতকাজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার আর কি। তাহলে আশা করি বুঝছো। এরপরের কোশ্চেনে কি বলছে একটু আমরা পড়ি, চলো। এরপরের কোশ্চেনে বলছে, এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি মনে আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে, তুমি একটা সিস্টেমে যতটুকু তাপ দিচ্ছ, হ্যাঁ, তাপ দিচ্ছ, ওই তাপটাকে, ওই সিস্টেমটা কিছু তাপ তার অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কাজে লাগাবে, শক্তি বৃদ্ধিতে কাজে লাগাবে। হ্যাঁ, আর বাকি তাপগুলো সে কি করবে? তার বাহ্যিক যে কাজ, ওই কাজটা সে সম্পাদন করতে কাজে লাগাবে। ঠিক আছে, তাহলে কিছু কাজ কাজে লাগাবে কিসে? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে, আর কিছু কাজ কাজে লাগাবে বাহ্যিক কাজ করতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এখন আমরা দেখতে হবে, তাকে আমরা যে তাপটা দিচ্ছি, ওই তাপটাকে সে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে কাজে লাগাচ্ছে এবং কিছু কাজ করতেছে কিনা। যদি হয় দুইটাই করে, তাহলে আমরা বুঝবো যে কি, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। এখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। বৃদ্ধি পাইলে কি হবে? পজিটিভ, আর যদি হ্রাস পায় তাহলে কি নেগেটিভ। সেমভাবে বাহ্যিক কাজ, সে আমরা সিস্টেম যদি কাজ করে তাহলে পজিটিভ, আর আমরা সিস্টেমের উপর যদি আমাদের কাজ করতে হয় তাহলে এটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। এটা মনে আছে আশা করি। ও পজিটিভ নেগেটিভের বিষয়টা একটু মাথা রাখবা। তাহলে এখন এই ব্যাখ্যাটা আমরা কিভাবে করব? হ্যাঁ, ব্যাখ্যাটা করার জন্য তোমাকে আমাদের কি জানি? ডিডাব্লিউ জানি, ডিভি আমাদের ডিডাব্লিউ জানি, ঠিক আছে, আর ডিকিউ আমরা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখন আমরা ডিইউ বের করব। এখান থেকে কি বের করব? ডিইউ বের করব। ঠিক আছে, দেখো ডিকিউটা আমাদের কি কোশ্চেনে দেওয়া আছে কত? -40 জুল। ঠিক আছে, আর ডিডাব্লিউ বের করছি আমরা কত? 5 জুল। ঠিক আছে, এখন আমরা আসো খ নম্বরটা সমাধান করি আর কি। তাহলে খ নম্বর যে আনসারটা, এটা আমরা কি বলে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আশা করি বুঝতে পারবো আর কি। তাহলে খ নম্বরে বলছে আমাদের দেওয়া আছে হচ্ছে কি, উদ্দীপকে দেওয়া আছে ডিকিউ সমান কত? 40 জুল। ঠিক আছে, আর ডিডাব্লিউ আমরা গ থেকে পাইছি কত? 5 জুল। হ্যাঁ, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি লাগবে কার মান? ডিইউর মান। তাহলে ডিইউর মান বের করো। ডিইউ ইজ ইকুয়াল টু হবে ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউর মান কত? ডিকিউর মান হচ্ছে -40, তাই না? আর ডিডাব্লিউর মান কত? 5। হ্যাঁ, তাহলে -40 - 5 ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাসের 45 না? মাইনাসের 45। এতটুকু বুঝছি?
এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও, কমেন্ট করে জানাবা আর কি। হ্যাঁ, এখন তোমাকে বুঝতে হবে কখন আমরা যে চার্টটা দেখেছিলাম মনে আছে? তাহলে এখন খেয়াল করো এখানে আমাদের কি কি দেওয়া আছে। আমাদের ম্যাথমেটিক্যাল কাজ শেষ, এখন আমরা শুধু ব্যাখ্যাটা দেখব। ব্যাখ্যাটা কীভাবে লিখবো এটা বলে দিচ্ছি। তাহলে খেয়াল করো ডি কিউ মান এখানে যে কোশ্চেনে দেওয়া আছে নেগেটিভ। হ্যাঁ, তাহলে ডি কিউ কখন নেগেটিভ হয়? যখন সিস্টেম তাপ পায়। মানে কি সিস্টেম তাপ পাওয়া মানে কি আমরা সিস্টেমের বাইরে থেকে সিস্টেমের উপর তাপ দিচ্ছি। হ্যাঁ, তাহলে সিস্টেম যদি তাপ পায় তখন ডি কিউর মান কী হয়? পজিটিভ। আর সিস্টেম যদি তাপ হারায় তাহলে নেগেটিভ। তাহলে এখানে নেগেটিভের মিনিং কি? ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটা হচ্ছে কি 40 জুল তাপ হারাচ্ছে। ঠিক আছে, সিস্টেম তো 40 জুল তাপ হারাচ্ছে, আমরা তাকে তাপ দিচ্ছি না। এখন আমরা যদি সিস্টেমের তাপ না দিই, হ্যাঁ, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই হ্রাস পাবে, কারণ আমরা তো সিস্টেমকে কোনো তাপই দিচ্ছি না। হ্যাঁ, ওই জন্য আমাদের ডিইউটা এখানে কি আসছে? নেগেটিভ আসছে। হ্যাঁ, ডিইউ কখন নেগেটিভ হয়? যখন সিস্টেম কী হয়, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যখন হ্রাস পায় তখন হচ্ছে তার মান নেগেটিভ। তাহলে অবশ্যই হ্রাস পাবে। কমন সেন্স কী বলে? আমরা যেহেতু একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, হ্যাঁ, তো ওই সিস্টেমে আমরা তাপ দিই না। তো যদি তাপ দিই, হ্যাঁ, সিস্টেম যদি আমরা তাপ দিয়ে থাকি তাহলে তার কিছু অংশ সে সিস্টেমের নিজের অভ্যন্তরীণ শক্তি কাজ বৃদ্ধিতে কাজে লাগাবে, আর কিছু অংশ দিয়ে সে বাহ্যিক কাজ করবে, যার ওই সিস্টেমের কাজ যেটা ওটা করবে আর কি। কারণ আমরা তো সিস্টেমকে কোনো কি দিই নাই, কোনো বাইরে থেকে কোনো তাপ দিই নাই। হ্যাঁ, উল্টা সিস্টেম কি করতেছে? তাপ হারাচ্ছে, প্রতিনিয়ত সিস্টেম তাপ হারাচ্ছে। এরপরে তারপরেও সে কাজ করছে কত? 5 জুল সে কাজ করছে। এরপর তাহলে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিব কীভাবে? আমরা দেখতেছি কি ডিকিউ হচ্ছে -40 জুল, হ্যাঁ, ডিডাব্লিউ হচ্ছে 5 জুল, আর ডিইউ কত? -45। তাহলে তুমি ব্যাখ্যাটা এভাবে লিখবা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে। প্রথমে এই কথাটা লিখবা, ঠিক আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমি বলতেছি, তুমি একটু লিখে ফেলো কষ্ট করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে কোনো সিস্টেমে তাপশক্তি সরবরাহ করা হলে, কোনো সিস্টেমে তাপশক্তি যদি সরবরাহ করা হয় তাহলে কি হয়? কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনে কাজে লাগায়। অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানে কি? সবসময় বৃদ্ধি হবে এমন না, হ্রাসও পেতে পারে। আমরা দেখছি হ্রাসও পেতে পারে। তাহলে বৃদ্ধি না বলে আমরা এটাকে আর একটু সুন্দর করে সিস্টেমের অভ্যন্তরীণ কি শক্তি পরিবর্তনে কাজে লাগাবে, এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার উপর পরিবেশের বাহ্যিক কাজ সম্পাদন করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটাকে লিখবা, লিখার পর লিখবা যে কি উদ্দীপকের সিস্টেমটিতে, এরপর উদ্দীপকে যে সিস্টেমটার কথা বলছে ওই সিস্টেমের তাপশক্তি নির্গত হওয়ায়, যেহেতু আমাদের মান কি আসছে? নেগেটিভ আসছে না? হ্যাঁ, নেগেটিভ, যে তার মানে কি নির্গত হচ্ছে। তাপশক্তি নির্গত হওয়ায় তার কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস ঘটাচ্ছে, মানে হ্রাসে সহায়তা করতেছে। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি হ্রাসে সহায়তা করতেছে, আর বাকি অংশ কি করতেছে? সিস্টেমের উপর কাজ সম্পাদন করতেছে। আমরা দেখতেছি কাজ কতটুকু হয়েছে? 5 জুল হয়েছে। ঠিক আছে, এই কথাটা লিখবা। হ্যাঁ, এরপর তাহলে সুতরাং ঘটনাটি কি, উপরোক্ত ঘটনাটি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। তাহলে ব্যাখ্যাটা লিখবা, প্রথমে সূত্রটা লিখবা। হ্যাঁ, সূত্রটা ব্যাখ্যা করে লিখবা। ওর পরে যেহেতু আমাদের যে তাপশক্তি দেওয়া আছে ওইটা কি, যে তাপশক্তি দেওয়া আছে ওইটা নির্গত হচ্ছে, তাপশক্তি নির্গত হচ্ছে সিস্টেম থেকে নির্গত হচ্ছে। তাহলে তাপশক্তি যদি নির্গত হয় তাহলে কী হবে? তার অভ্যন্তরীণ যে শক্তির পরিবর্তন এটা হচ্ছে কী হবে? হ্রাস পাবে। আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে কিছু অংশ তার অভ্যন্তরীণ শক্তি হ্রাসে সহায়তা করতেছে, আর কিছু অংশ কি কাজ করতেছে। হ্যাঁ, ঠিক এই কথাটা লিখবা। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার শেষ। হ্যাঁ, এটা এরকম অনেকগুলো প্রশ্ন পাবা আর কি। তাহলে এটা হচ্ছে তোমার আমাদের সিলেট বোর্ড 17তে আসছিল আর কি। হ্যাঁ, একটু দেখবা তোমার বইতে পাবা এই প্রশ্নগুলা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 17তে আসছে। তাহলে শুরু থেকে একটু দেখে নিবা ভিডিওগুলা। হ্যাঁ, মাথা ঠান্ডা করে দেখবা। একটা টপিক যদি না বুঝো বারবার দেখে নিবা। হ্যাঁ, আর না বুঝলে তো আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে, আমি যখন যাব তখন জিজ্ঞেস করবা। ঠিক আছে, তো আশা করি উপকার লাগবে ক্লাসগুলা। ভালো করে পড়তে থাকো।
ঠিক আছে। পড়ালেখা আসলে তুমি নিজ থেকে না করলে আমি যতই বলি হ্যাঁ পড়ো পড়ো, বা তোমার আব্বু আম্মু তোমাকে যতই বলুক পড়ালেখা করো, নিজের ভালো তোমাকে নিজে বুঝতে হবে। হ্যাঁ, যতদিন না নিজের ভালো নিজে বুঝবা আসলে ততদিন তোমার কী হবে না, পড়ালেখা করতে ভালো লাগবে না। হ্যাঁ, তাহলে পড়ালেখাটা তোমার নিজের জন্য করতেছো, এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। পড়ালেখা কার জন্য করতেছো? নিজের জন্য করতেছো, ঠিক আছে। পড়ালেখা নিজের জন্য করবা। হুম অনেক সময় আমাদের মাথায় চিন্তা আসে, হ্যাঁ পড়ালেখা করে কী হবে, আব্বু আম্মু বকা দেয়, হ্যাঁ তাহলে হয়তো বা আব্বু আম্মু লাভে, এখানে আব্বু আম্মুর কিছু আছে, কিন্তু এটা আসলে একটু ডিপলি চিন্তা করলে বুঝবা আব্বু আম্মু আসলে তোমার ভালোর জন্যই বলতেছে আর কি। হ্যাঁ, ওনাদের চলার মতো আসলে তোমার টাকার দরকার হবে না আশা করি, ঠিক আছে। কিন্তু তুমি যেন ভালো থাকো, হ্যাঁ তুমি একটু ভালো একটা লাইফ লিড করতে পারো, ওই জন্য আব্বু আম্মু কী করে, একটু বকাঝকা করে। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে আব্বু আম্মুকে কী দেওয়া, ভালো একটা রেজাল্ট দেওয়া, ঠিক আছে। তো ভালো করে পড়তে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে। যদি একবার না দেখার পরে যদি না বুঝো বারবার দেখো, আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ, আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি, তোমার কাজটা হচ্ছে কি রেগুলার পড়া, আর শুধু পড়ে রেখে দিলে হবে না, নোট করতে হবে সুন্দর মতো, যাতে পরীক্ষার আগের দিন গিয়ে তোমার প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।